শুভ সকাল প্রিয় দর্শক, চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত পিউলি মেডিকেল 24 থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডাক্তার সাদিয়া সুলতানা রেশমা। দর্শক, ইসলামের 5টি স্তম্ভের একটি হচ্ছে হজ। প্রতি বছর বাংলাদেশ থেকে লাখো মুসল্লি যায় এই পবিত্র হজ পালন করতে। এই বছরও ব্যতিক্রম নয়। কিন্তু প্রচণ্ড গরম থেকে যখন এই হজ যাত্রীরা ফেরত আসছে, তাদের মধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা। তার মধ্যে অন্যতম বিভিন্ন ধরনের সর্দি, কাশি ইত্যাদি। এই সমস্যার সমাধান যেন হচ্ছেই না। তাই আজকে আমাদের আলোচনার বিষয় আমরা রেখেছি ফুসফুস পরবর্তী স্বাস্থ্য সমস্যা বা হজ পরবর্তী যে ফুসফুসের সংক্রমণ হচ্ছে সেই বিষয় নিয়ে। এবং কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের দেশের একজন প্রখ্যাত বক্ষব্যাধি বিশেষজ্ঞ। আমাদের সাথে আছেন ডাক্তার মাহবুবুল ইসলাম, সিনিয়র কনসালটেন্ট রেসপিরেটরি মেডিসিন বিভাগ, পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতাল, এবং সাবেক সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান, শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের যে কোনো প্রশ্ন কিন্তু আপনারা করতে পারেন আমাদের অতিথির কাছে। আপনারা সরাসরি স্ক্রলে দেওয়া নাম্বারটিতে কল করুন, আমরা আপনার উত্তরটি পৌঁছে দিব। তো আমরা আলোচনায় ফিরছি। আমরা আজকে কথা বলতে এসেছি হজের পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের যে স্বাস্থ্য সমস্যা হচ্ছে, বিশেষ করে ফুসফুসের যে সংক্রমণ হচ্ছে সেই বিষয় নিয়ে। তো ফুসফুসের সংক্রমণ বলতে আমরা সাধারণত কি বুঝি, সেই বিষয়টি প্রথমে আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু জেনে নিতে চাই। হ্যাঁ, ফুসফুসের সংক্রমণ যেটা হচ্ছে, প্রথমেই এটা হলো সর্দি কাশি থেকে শুরু করে শ্বাসকষ্ট এবং নিউমোনিয়া পর্যন্ত যেতে পারে। তো এবার যেটা হয়েছে, হজ পরবর্তী সময়ে আমাদের কাছে আমাদের দৈনন্দিন প্র্যাকটিসে বেশ রোগী আসছে যারা কাশি নিয়ে, সর্দি এবং কাশি। সর্দি ভালো হয়ে গেছে কিন্তু কাশি আর ছাড়ছে না। এবং কিছু কিছু আছে যে শ্বাসকষ্ট নিয়ে, এবং কিছু কিছু আসতেছে নিউমোনিয়া নিয়ে। বিশেষ করে যারা বয়সোর্ধ্ব তারা কিন্তু নিউমোনিয়া নিয়ে আসছে। তো এই যে নিউমোনিয়া বলছেন বা সর্দি কাশি হচ্ছে, এবং গরমের সাথে একটা সম্পর্ক আছে, যেহেতু হঠাৎ করে ঠান্ডা পানি বেশি পান করা হচ্ছে বা প্রচণ্ড ঘাম হচ্ছে, তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে? কেন দেখা যায় যে এই ধরনের সংক্রমণগুলো ভালো হচ্ছে না? আমরা যেটা মনে করছি, যারা বিশেষজ্ঞ ডাক্তার সাহেবরা যারা মনে করতেছেন যে আসলে এই সংক্রমণটা আসলে একটা ভাইরাল সংক্রমণ। ভাইরাল সংক্রমণ এটা এই কারণে, এটা আপনারা জানেন যে শ্বাসতন্ত্র সবচেয়ে এক্সপোজ পার্ট বডি। আমরা নিঃশ্বাসে অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছি। শুধু কি অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছি? আমরা এর সাথে বাতাসে ধুলাবালু নিচ্ছি, ডাস্ট নিচ্ছি, ব্যাকটেরিয়া এবং ভাইরাস নিচ্ছি। হজের সময় যেটা হয়েছে, যে হজের রোগীগুলো যেগুলো আমাদের কাছে আসতেছে, সেটা মাঝবয়সী বলেন আর একটু অ্যাডভান্স বয়সী ঊর্ধ্ব যারা বলেন, যারা অনেক অনেক রোগে ভুগছেন, কেউ কিডনি ডিজিজ, কেউ ডায়াবেটিস, এদের যারা আসতেছে এরা কিন্তু নিউমোনিয়া নিয়ে আসতেছে। আসলে যেটা হয়েছে যে হজ করাকালীন সময় মধ্যপ্রাচ্যে একটা ভাইরাস আছে, আমরা যেটা সাসপেক্ট করছি। আচ্ছা, সেই ভাইরাসটা হলো মিডল ইস্ট, একটা করোনা ভাইরাস, মার্স করোনা ভাইরাস, মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম ভাইরাস। তো এই ভাইরাসটা হলো আমার সেই করোনার ভাইরাস না, SARS-CoV-2 না, ওই ফ্যামিলিরই একটা ভাইরাস, যে ভাইরাসটা দিয়ে ইনফেক্টেড হচ্ছে। কেন ইনফেক্টেড হচ্ছে? যে আপনারা জানেন, হজ সে সময় একসাথে অনেক মানুষ থাকে, ক্লোজ কন্ট্যাক্ট, তাদের হাঁচি কাশি একদম ড্রপলেট ইনফেকশন, হাঁচি কাশির মধ্যে ছড়ায় এবং একসঙ্গে থাকে। যদিও এই রোগটার উৎপত্তি হলো মিডল ইস্টে, এটা ক্যামেল থেকে ছড়ায়, জুনোটিক ডিজিজ, কিন্তু ক্যানাল থেকে মানুষে আসে, মানুষ থেকে মানুষে ছড়ায়, এইভাবে হচ্ছে। তো যেটা হয়েছে, আপনারা জানেন যে ওইখানে তো অনেক মানুষ একসাথে বাস করে, একসাথে একই রুমে অনেকগুলো লোক থাকে, থাকার পরে ওনারা হজ করে ওইখানে এক জায়গায় থাকে, তাঁবুতে থাকে, বাসায় থাকে, প্রেয়ারে থাকে। সেই সময় একজন থেকে একজন ছড়িয়ে যায়, ছড়িয়ে এটা একটা সমস্যা তৈরি করে, যেটা সর্দি কাশির থেকে শুরু করে নিউমোনিয়া, জ্বর এবং শেষে রেসপিরেটরি ফেলিওর নিয়েও আসতে পারে। আচ্ছা, তার মানে এই যে আমরা করোনার অবস্থা দেখেছিলাম গত 2020 সাল থেকে 2022-23 পর্যন্ত, এই সময় তো যথেষ্ট একটা ভয়ঙ্কর চিত্র ছিল। তো মার্স ভাইরাস দিয়ে যে রোগটি হচ্ছে, সেই একদম কাছাকাছি কিছু উপসর্গ দেখা যাচ্ছে, এবং আপনি যে কথা বলছেন যে এমনও হয় যে নিউমোনিয়া হয়ে পরবর্তীতে একটু জটিল অবস্থা হচ্ছে, রেসপিরেটরি ফেলিওরও হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি সেই করোনার মতো ভয় পাবো কি পাবো না, সেই প্রশ্নটা একটু করছি। সুন্দর প্রশ্ন করেছেন আপনি। আসলে দুটো ভাইরাস একই ফ্যামিলির, কিন্তু দুটোর চরিত্র দুই রকম। একটা হচ্ছে মার্স কোভ,
ভাইরাস, এটার স্ট্রেনটা আলাদা, আর করোনা হলো SARS CoV-2 ভাইরাস। জি। তো দুইটার ছড়ানো, ইনফেকশন হওয়া, ছড়ানো এবং সিমটম মোটামুটি একই রকম, কিন্তু একটু ডিফারেন্স আছে। যেমন করোনা ভাইরাস বা যেটা মার্স করোনা ভাইরাস, সেটা হলো আপনার প্রথমে একটু জ্বর জ্বর লাগে, তারপর একটু হাই ফিভার হয়, সর্দি কাশি হাঁচি, তারপরে আপনার যারা ইমিউনো কম্প্রোমাইজড তারা এমনি ভালো হয়ে যায় কাশি। কিন্তু যারা ইমিউনো কম্প্রোমাইজড 60 ঊর্ধ্ব, আমরা জানেন যে আমরা যারা হজ করতে যাই তারা প্রায় বয়সোদ্ধ, হ্যাঁ, 60 আমাদের দেশে তো 50 সেই 60 উপরে প্রবণতাই লোকজনই বেশি। হজ করতে আমাদের দেশ থেকে যায় বা বিদেশ থেকে যায়। তো যেই কারণে যে ওই মাস থেকে ইনফেক্টেড হওয়ার পরে ওরা এই প্রবলেমগুলো ভোগে। কিন্তু করোনা ভাইরাস যেটা ছিল সেটার প্রকোপটা আর একটু বেশি, এবং তার জ্বরের মাত্রাও বেশি হয়, সিমটমও বেশি হয়, এবং সঙ্গে সঙ্গে ওই ভাইরাসের সাথে কনকমিটেন্ট ব্যাকটেরিয়াল ইনফেকশনের রোগী তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। আচ্ছা। এবং ভিতরে যে একটা আমাদের ইমিউনোলজিক্যাল একটা রেসপন্সটা, ওইটা খুব তাড়াতাড়ি হয়, খুব বেশি তাড়াতাড়ি রোগী খারাপ হয়ে যায়। কিন্তু মার্স ভাইরাসে ঠিক অত বেশি হয় না। তারপরও চিন্তা করতে দেখা যায় মার্স ভাইরাস যদি আনট্রিটেড থাকে তাহলে কিন্তু প্রায় যারা ইমিউনো কম্প্রোমাইজড, যাদের ক্রনিক কিডনি ডিজিজ আছে, ডায়াবেটিস আছে, অথবা স্টেরয়েড খাচ্ছে, অথবা যদি অন্য কোনো ইমিউনোথেরাপি নিচ্ছে, ওদের ডেথ রেট কিন্তু প্রায় 30%। আচ্ছা। 30%। তাই সেই জন্য নর্মালি এটা ভালো হয়ে যায়, কিন্তু কাশি সারতে সময় লাগে। কিন্তু করোনা ভাইরাস একটু ডিফারেন্ট, এটা খুব তাড়াতাড়ি একটা ইমিউনোলজিক্যাল রেসপন্স হয় এবং রোগী তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে, রোগীর সঙ্গে কনকমিটেন্ট আদার ব্যাকটেরিয়াল ভাইরাল ফাঙ্গাল ইনফেকশন রোগী খারাপ হয়ে যায়। দিস ইজ দ্য ডিফারেন্স। ধন্যবাদ। এই যে করোনার সাথে আবার একটু পার্থক্যের কথা চলেই আসে, তা হচ্ছে করোনার সময় আমরা দেখেছি যে আইসোলেশন করতে হচ্ছে, রোগীকে একটু আলাদা করে কোয়ারেন্টাইনের মধ্যে রাখতে হচ্ছে। তো মার্সের ক্ষেত্রে কি রকম? হ্যাঁ, যেহেতু এটা ড্রপলেট ছড়ায়, হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়, ক্লোজ কন্ট্যাক্টে ছড়ায়, আইসোলেশন দরকার আছে। কিন্তু করোনার মতো আইসোলেশন অত না করলে হবে, কিন্তু আইসোলেশন দরকার আছে। এই মার্স ভাইরাসের যে উপসর্গগুলো একটু মাইল্ড, করোনার একটু কম, কিন্তু করোনাটা খুব র্যাপিডলি ডিটারিয়েশন করে, মাসটা আস্তে আস্তে যায়, অত বেশি ডিটারিয়েশন হয় না। তো যার কারণে হয় কি, আপনার আইসোলেশন দুইটাই দরকার আছে, কারণ ড্রপলেট ইনফেকশন হাঁচি কাশি ছড়ায় এবং ক্লোজ কন্ট্যাক্টে ছড়ায়। অবশ্যই। তো আমাদের দেশে তো এই সর্দি কাশি জ্বর যেই সমস্যাগুলো আমরা ফ্লু বলছি, এগুলো খুব ঘন ঘন হয়, যেহেতু আমরা ষড়ঋতুর দেশ, এবং বিভিন্ন সময় শোনা যায় বিভিন্ন ধরনের ভাইরাস, বিভিন্ন সময় ব্যাকটেরিয়া দিয়ে সংক্রমণ হচ্ছে। আলাদা করে যখন মার্সের কথা চিন্তা করব, তার আগেই তো দেখা যায় যে একজন মানুষ বা একজন আক্রান্ত রোগী সে তার ঘরে থাকছে এবং ঘরে আরও অনেক সদস্যই থাকছে। তো তাদের ক্ষেত্রে কি কোনো আলাদা পরামর্শ আছে আপনার, যে কিভাবে থাকা উচিত যদি এই ধরনের উপসর্গ প্রকাশিত হয়? অবশ্যই, যেহেতু এটা হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়, ক্লোজ কন্ট্যাক্টে ছড়ায় এবং র্যাপিডলি ছড়ায়, আপনার জানার আগেই ছড়িয়ে যাবে। আমাদের দেশের প্রেক্ষাপট যেটা, সেটা হলো আমাদের একটা ফ্যামিলিতে আমরা 7 জন 8 জন 9 জন এক বাসায় বাস করি। তো সেখানে যদি একটা রোগী এখানে আসে, সেটা আমাদের দেশেই করোনা ভাইরাস ইনফেক্টেড হোক অথবা মার্স করোনা ভাইরাস ইনফেক্টেড হোক, যেখানেই হোক, সেখানে আইসোলেশন ইজ নেসেসারি। এটা করতে হবে। 2 নম্বর হলো প্রিভেনশন ইজ বেটার দ্যান কেয়ার, ইউ নো, অ্যাজ বিকজ ইউ আর মানে চেস্ট স্পেশালিস্ট। সেই ক্ষেত্রে আমাদের সেই 2020 সালের সেই থ্রিতে চলে যেতে হবে, যে একটা বাসায় যদি রোগী হয় তার আইসোলেশন। 2 নম্বর হলো হ্যান্ড ওয়াশ, বারবার হাত ধুতে হবে, পরিষ্কার থাকতে হবে। তারপর আপনার একটা জিনিস থেকে, একটা রুম থেকে ওনাকে আলাদা করে দিতে হবে। খাওয়া দাওয়ার ব্যাপারে একটু যত্নবান, যে ফুডগুলো খেলে ইমিউনিটি বাড়ে সেগুলো খেতে হবে। এবং সর্বোপরি যেটা হয় সেটা হলো পরবর্তীতে ওনাদের এই ভাইরাস সংক্রমণের যে ভ্যাকসিনগুলো অ্যাভেলেবেল, যদিও মার্স কোভ ভাইরাসের কোনো ভ্যাকসিন নেই এখন পর্যন্ত, কিন্তু অন্য ভাইরাসের ভ্যাকসিন, যেন ইনফ্লুয়েঞ্জা, আমাদের দেশে যেগুলো হয় সেগুলো তো ইনফ্লুয়েঞ্জা থেকে ম্যাক্সিমাম হয়, অথবা আরএসভি থেকে হয়। কিছু কিছু ভ্যাকসিন তো আমাদের দেশে পাওয়া যায়, সে প্রিভেনশন করতে হবে। তো এগুলো সতর্কতা হবে। হাঁচি কাশি যখন দেবে, তার হাঁচি কাশির জন্য হাঁচি কাশির যে এটিকেট আছে, মুখে রুমাল দিয়ে অথবা শোল্ডার দিয়ে হাঁচি দেবে, দিয়ে এভাবে তাকে অন্যজনকে ইনফেকশনের সংক্রমণের পর থেকে বাঁচিয়ে আনতে হবে। ধন্যবাদ। তো যেহেতু এই ক্ষেত্রে একটা সাসপিশন থাকছে বা একটা সন্দেহ থাকছে যে মার্স হতে পারে, তো যারা হজ থেকে ফিরছে তাদের ক্ষেত্রে কি সবারই কোনো না কোনো ধরনের পরীক্ষা করা উচিত কিনা? যেমন আমরা করোনার সময় দেখেছি যে স্ক্রিনিং করছে সেই এয়ারপোর্ট থেকে, এই ক্ষেত্রে কতটুকু জরুরি?
যে একটা হলো WHO এখনো এই জিনিসটা অবজার্ভ করছে সারা পৃথিবীতে। আপনি যদি ইতিহাস জানেন মার্স ভাইরাসের, সেটা হলো একসময় কোরিয়ান একটা টিম সৌদি আরবে গিয়েছিল 2012-13 হবে। তখন এই ভাইরাস ইনফেক্টেড হয়ে সেই কোরিয়ান টিমটা কোরিয়া ব্যাক করার পরে এই মার্স ভাইরাসটা প্রথম আবিষ্কৃত হয়েছে। এছাড়া ওইখানে যারা কাজ করে, ওখানে সবসময় যারা কাজ করে, ওইখানে সৌদি পিপলের মধ্যেও ওই 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 এলাকার লোকের মধ্যেও একটা স্টাডি দেখা গেছে যে ওইখানেও কিন্তু এই মার্স ভাইরাস পাওয়া গেছে স্ক্রিনিং করে। তো আমাদের দেশেও স্ক্রিনিং করা উচিত, কিন্তু এখনও WHO এটার অবজারভেশন আছে, যেহেতু এটা করোনার মতো সিরিয়াস না, সেহেতু সিমটমগুলো আবার ভালো হয়ে যায়, সেহেতু এইটা এখন অবজারভেশনে আছে। এবং এটা WHO কোনো গাইডলাইন এখন পর্যন্ত নাই যে স্ক্রিনিং করে বাংলাদেশে বা কোথাও কোনো কারণে যারা সৌদি আরব ট্রাভেল করে অথবা মিডল ইস্টে ট্রাভেল করে তাদেরকে আনতে হবে, এরকম কোনো এখনও গাইডলাইন আসে নাই। বাট ইট ইজ আন্ডার সার্ভিলেন্স এবং আন্ডার অবজারভেশন। জি অবশ্যই। যেহেতু পরীক্ষা করা একদম সবার ক্ষেত্রেই হচ্ছে না, তাহলে যাদের উপসর্গ প্রকাশিত হবে কতদিনের মধ্যে পরীক্ষা করা উচিত বা কি পরীক্ষা করা উচিত? হ্যাঁ, মানে উপসর্গ শুরু হওয়ার সাথে সাথেই পরীক্ষা করা উচিত এবং সাসপেক্ট করতে হবে। সাসপেক্ট না করলে তো আসলে কোনো জিনিস চিন্তা না করলে তো আপনি ধরতে পারবেন না। আমরা যারা ডাক্তার, আমরা রোগ নির্ণয় করার জন্য আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি। সেই ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষার জন্য সবচেয়ে ভালো পরীক্ষা যেটা হলো আমরা মানে সেই করি, মানে আমার আপার রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে সোয়াব নেই, নেজাল সোয়াব অথবা অরোফেরিঞ্জিয়াল সোয়াব নেই, অথবা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে আমরা ট্রাকিয়াল অ্যাসপিরেট নেই, অথবা বল নিতে পারি, লাভাইজেন নিতে পারি, নিয়ে আমরা সেই আগে সেই RT-PCR করি, PCR ফর মার্স কোভ ভাইরাস, অথবা PCR ফর আগে যে করতাম কোভ-2 ভাইরাস থেকে এরকম RT-PCR করি। এই টেস্ট করলেই আমাকে তো পজিটিভ ধরা পড়ে। এবং এটা করতে হবে সিমটম শুরু হওয়ার যত তাড়াতাড়ি পাওয়া যায়, 1-2 দিনের মধ্যেই করতে হবে। কিন্তু এই পরীক্ষা কি সব জায়গায় করা সম্ভব? না, সব জায়গায় করা সম্ভব না এখনও। তবে আমরা কিন্তু আমরা যারা বক্ষবিদেশক, আমরা যারা ফ্রিকোয়েন্টলি আমরা যারা ICU-তে কাজ করি, আমরা কিন্তু যাই, তখন দেখি যে এরকম হিস্ট্রিটা দেয়, এরকম যে আমার যেটা ব্যক্তিগত অভিজ্ঞতা আমি দেয় যে এরকম একটা লোক 65 বছর বয়স, তার ডায়াবেটিস আছে এবং CKD আছে, এবং সে আসছে হজ করে আসছে, আসার পরে সে এক্সটেন্সিভ সর্দি কাশি জ্বর এবং তাকে ICU লাগছে, তার ডিস্যাচুরেশন অক্সিজেন স্যাচুরেশন কমে গেছে, ডিস্ট্রেস শুরু হয়ে গেছে, আমরা তার ভেন্টিলেশন নিলাম। ভেন্টিলেশন নেওয়ার পর দেখা গেলো যে তার এক্সটেন্সিভ ড্যামেজ, এবং এটা তারপর আমরা বিভিন্ন ভাইরাল পরীক্ষা দিলাম, দেখা গেলাম যে ভাইরাল কিন্তু পজিটিভ পেয়েছি আমরা। আচ্ছা, হ্যাঁ পজিটিভ পেয়ে আমরা অ্যাকর্ডিংলি অ্যান্টিভাইরাল দিয়েছি। আর সেই ক্ষেত্রে আমরা আমাদের দেশে তো আমরা বিশ্বাস করতে পারি না, তো আমরা অ্যান্টিব্যাকটেরিয়াল দিয়েছি। কিন্তু যদি মার্স ভাইরাসই হয় তাহলে কিন্তু মার্স ভাইরাসের জন্য শুধু অ্যান্টিভাইরাল দিলেই ভালো হয়ে যায়। আচ্ছা, এই ক্ষেত্রে অ্যান্টিভাইরাল কি কি আছে? না, কোনো ট্রিটমেন্ট নাই এখনো মার্স ভাইরাস, এখন কোনো অ্যান্টিভাইরাল নাই, এখন পর্যন্ত বের হয় নাই। তার মানে কোনো ভ্যাকসিনও বের হয় নাই। আচ্ছা, যেহেতু এটি করোনার মতো এতটা তীব্র মাত্রায় সংক্রমণ করছে না, এই কারণে হয়তো এখন আন্ডার সার্ভিলেন্স হচ্ছে, কিন্তু কোনো সময় বেশি হয় তখন হয়তো আবার এটার উপরে রিসার্চ করে আবার হয়তো ভাইরাস অ্যান্টিভাইরাল ড্রাগও বের করা যাবে, একেবারে হয়তো ভ্যাকসিনেশনও বের করা যাবে। অবশ্যই। তার মানে সতর্ক থাকাটা বেশি জরুরি এই ক্ষেত্রে বলে মনে করা হচ্ছে। তো যেহেতু টেস্ট ফ্যাসিলিটি সব জায়গায় নেই, সাপোর্টিভ আর কি কোনো পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব কিনা বা করলে কতটুকু লাভ হবে? হ্যাঁ, না এটা ম্যানেজমেন্টই হলো আপনার যে কোনো ভাইরাল লাং ডিজিজের ম্যানেজমেন্ট হলো সাপোর্টিভ ম্যানেজমেন্ট দিলে, যেগুলো অক্সিজেন থাকলে অক্সিজেন কমায়, থাকলে অক্সিজেন কম নিশ্চয়ই থাকে, তখন আমরা অক্সিজেন দেওয়া প্রথম আমরা অল্প চেষ্টা করি, তারপরে আমরা হাই ফ্লো নেজাল ক্যানুলা দিই, তারপরে NIV দিই, তারপরে আমরা লাগলে ভেন্টিলেশন দিই। এই অক্সিজেন সাপোর্টটা মেইন। তারপর হাইড্রেশন আসছে, কনকোরিমিয়ান যদি ডিজিজ থাকে ডায়াবেটিস, তার ডায়াবেটিসের চিকিৎসা দেই, CKD থাকলে CKDর চিকিৎসা দেই। জাস্ট সাপোর্টিভ ট্রিটমেন্ট দিয়ে রোগীগুলিকে ফেরত আনা যায়, ভালো করা যায় মোটামুটি। জি জি। তো আপনি বলছিলেন এক্সরে করে দেখেছিলেন, এক্সরের মধ্যে আমরা যেমন আবার সেই করোনার সাথে তুলনা করতে আসছি, যে করোনার সময় আমরা দেখেছি সিটি স্ক্যান করছে, তো এখানে কি সিটি স্ক্যানের প্রয়োজন আছে? হ্যাঁ, সিটি স্ক্যানের প্রয়োজন তো আছে, দরকার হলে সিটি তো করতেই হবে। সিটি স্ক্যান করলে আমরা ইভ্যালুয়েট করতে পারি আসলে এক্সটেন্ট অফ ড্যামেজ কেমন। আর সিটি স্ক্যানে দেখা যাচ্ছে যে এই মার্স ভাইরাসের লেশনগুলো আর কবের লেশনগুলো একটু ডিফারেন্ট ক্লিনিক্যালি আমরা মনে করি, যদিও ওরকম মানে কোনো নাই, বাধ্যবাধকতা নাই, তবে দেখা যায় যে মার্স ভাইরাসের একটু লেস ইনভেসিভ
এবং ওটা পেরিফেরাল থাকে কব টুতে, এটা সেন্ট্রালি থাকে, বাট বাইল্যাটারাল, দুইটাই বাইল্যাটারাল হয়। তো একটু ডিফারেন্স দেখা যায় আমরা বুঝি, তবে এটা কিন্তু কনফার্মেটরি কিছু না। কনফার্মেটরি হলো করোনার সময় আমরা দেখেছিলাম একদম পুরো ছড়িয়ে যাচ্ছে এবং ফুসফুসের অনেকটুকু অংশ আক্রান্ত হচ্ছে। এই ক্ষেত্রে আক্রান্তের পরিমাণটা সেই রকমই নাকি তার তুলনায় একটু কম? একটু কম। তাহলে সাধারণত যে অংশটুকু আক্রান্ত হচ্ছে সেই অংশটুকু কি ভালো হয় পরবর্তী সময়ে? যে প্রশ্নটা এটাই নিশ্চয়ই আশার বাণী, আমাদের দর্শকের থাকে। এটাই আশার বাণী। এটা হলো যেভাবেই হোক এটা ভালো হয়ে যায়, ফুললি রিকভারি হয়ে যায়। এটা একটা মজার জিনিস যে বায়োলেটারাল এক্সটেন্সিভ ড্যামেজ হয়ে গেল এবং ট্রিটমেন্ট করার পর আবার ভালো হয়ে গেল, ভালো হয়ে যায়, ফুললি মোটামুটি রিকভারি হয়ে যায়। না, যেহেতু আপনি বলছিলেন যে এখানে চিকিৎসা ব্যবস্থাগুলো হচ্ছে কি সবই সাপোর্টিভ, তো দেখা যায় যে এই কাশির সমস্যাটা বিশেষ করে থাকে, এটা খুব একটা ভালো হতে চায় না। তো এক্ষেত্রে আপনার পরামর্শ কি, যাদের শুধু এই কাশি ভালো হচ্ছে না? হ্যাঁ, আপনি সুন্দর প্রশ্ন করেছেন যে সিমটম রিলিভ হয়ে গেছে, জ্বর কমে গেছে, শ্বাসকষ্ট কমেছে, অক্সিজেনতে আমরা ভেন্টিলেটর থেকে বের করলাম, অক্সিজেন লাগছে না, পেশেন্ট ভালো, কিন্তু কাশি আর কমছে না। এইটা হয় কি, এটা আসলে কমানো খুব ডিফিকাল্ট। আস্তে আস্তে ন্যাচারালি বডির ইমিউনিটি বাড়া কমে এবং এইটা আসলে কেন হয় এটা আনএক্সপ্লেন্ড এখনও পুরোপুরি। আস্তে আস্তে অত 6 সপ্তাহ অথবা 8 সপ্তাহ পর কাশি ভালো হয়ে যায়। কিন্তু যেটা মুশকিল সেটা হলো রোগীরা অপেক্ষা করতে চায় না, রোগীরা ফ্রিকোয়েন্ট ডাক্তার বদলায়, অ্যান্টিবায়োটিক বদলায়, কিন্তু আসলে এখানে অ্যান্টিবায়োটিকের রোল খুবই কম। আচ্ছা। এবং অনেক সময় আমার দেখা যায় যখন আমরাও অস্থির হয়ে যাই তখন আমরা অনেক সময় লো ডোজ ইনহেল কর্টিকোস্টেরয়েড অথবা সিস্টেমিক স্টেরয়েড দিয়ে অথবা কোনো কাফ সেন্ট্রাল অ্যাক্টিং কাফ সাপ্রেসেন্ট দিয়ে কাশি কমাই, এই আর কি। তো এটা কিন্তু আসলে বইপত্রে অত কিছু নাই দেওয়ার, আসলে এমনি এমনি কমে যাওয়ার কথা। কিন্তু আমরা তো সাধারণত দেখি যে যে কোনো সংক্রমণগুলো সময়ের সাথে সাথে পরিবর্তনশীল। আমরা কিছুদিন আগে হাম দেখেছি, আমরা এখনো দেখছি হামটা কতটুকু ভয়াবহ হয়েছে, যেই চিত্রটি বলা যায় যে আমাদের বই পুস্তকে কখনো লিখাই ছিল না, বা জীবদ্দশায় কখনো কেউ দেখেইনি যে এইরকম একটা অবস্থা হতে পারে। মার্সের ক্ষেত্রে কি এরকম হওয়ার কোনো ঝুঁকি আছে বলে আপনি মনে করেন? না, এরকম আমি ঝুঁকি কমই দেখেছি, কারণ আমরা যেটা প্র্যাকটিক্যাল কথা ছিল হলো আমি যেটা আজকে বলতে চাচ্ছি সেটা হলো যে বাংলাদেশের প্রেক্ষিতে যে রোগীগুলো হজ করে বা ওমরা করে আমাদের দেশে আসে, আমরা কিন্তু মার্স প্রুভ করতে পারিনি এখন পর্যন্ত, বাট আমরা উই সাসপেক্টেড যেটা ওইখান থেকে নিয়ে আসছে এবং আসার পরে বাসার লোকজনকে ইনফেক্ট করতেছে। কিন্তু যেটা হয় সেটা হলো যে আসলে এইটা একটা ন্যাচারাল প্রসেসই ভালো হয়ে যায় এবং এইটা ভালো করতে গেলে আসলে রোগীদেরকে এসিউরেন্স করতে হবে যে এই রোগটা আপনি অপেক্ষা করেন, এটা ভাইরাল ডিজিজ, আপনার প্রপারিত চিকিৎসা হয়েছে, অক্সিজেন স্যাচুরেশন ঠিক হয়ে গেছে, লাংসের শ্যাডো কমে গেছে, আপনার ডায়াবেটিস কন্ট্রোল হয়ে গেছে, আর অক্সিজেন লাগছে না। কিন্তু যেটা করবেন সেটা হলো আপনি যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলো অ্যাভয়েড করে চলবেন, ঠান্ডা লাগাবেন না, একটু হেলদি ফুড খাবেন, যেটা এগুলো মেনে চলতে পারলে এবং হাঁচি কাশিটা ঠিক মতো দিবেন এবং এই ক্যাটাগরি মেনে চলতে পারলে আমার মনে হয় এগুলো থেকে ভালো থাকা যায়। জি, ধন্যবাদ। তো আমরা যেমন মার্সের কথা শুনলাম, পাশাপাশি এমন দেখা যায় যে অন্যান্য কিছু সংক্রমণও হচ্ছে। অনেকের দেখা যায় ফুসফুসের একটি অংশের মধ্যে একটা নিউমোনিয়ার মতো বা কনসলিডেশনের মতো অবস্থা নিয়ে আসলো। তো অন্য কোনো ইনফেকশনগুলোকে আপনারা সাধারণত এই সময় এসে সন্দেহ করেন? হ্যাঁ, অবশ্যই। আমরা যখন এরকম রোগী পাই আমরা কিন্তু তখন একটা ব্রড সার্চ করি এবং যদি সিম্পল কনসোলেশন হয় সেটা তো ইট মে বি ভাইরাল, মে বি ব্যাকটেরিয়াল, সেক্ষেত্রে আমরা ওই লাইনে ইনভেস্টিগেশন করে লাগে সেটা আমরা করি। আমরা স্পুটাম কালচার করি, সেন্সিটিভিটি করি, এখানে ভাইরাল প্যানেল করি, আমরা ফাঙ্গাল একটা ব্রঙ্কোস্কোপি লাগলে একটা ব্রঙ্কোস্কোপি করে বল নিয়ে আসি, এনে আমরা ফাঙ্গাল দেখি, ফাঙ্গাল হাইফি আছে কিনা, অথবা অন্য কোনো মাইক্রোবেশন টিউবারক্লোসিস এফবি আমাদের দেশে বেশি, টিউবারক্লোসিস বেশি, হয়তো ওইখানে স্ট্রেসফুল কন্ডিশনে ছিল, এসে এইখানে আসছে, এখন হয়তো ওইটা ফ্লেয়ার আপ হয়েছে কিনা, রিঅ্যাক্টিভেশন হয়েছে কিনা, তো সেইগুলো আমরা সার্চ করে আমরা অ্যাকর্ডিংলি ট্রিটমেন্টে যাই এবং আমরা সাকসেসফুল হই। মানে সব ধরনের যাচাই বাছাই করা উচিত। আমরা এই নিয়ে আরও কথা শুনবো, এখন একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, পিউলি মেডিকেল 24 থেকে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, ফিরব একটু পরেই, আমাদের সাথেই থাকুন। আয়োজন জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত পিউলি মেডিকেল 24-এ। আজকে আমরা কথা বলছি হজ পরবর্তী ফুসফুসের সংক্রমণ এবং আমাদের সাথে আছেন ডাক্তার মাহবুবুল ইসলাম। স্যার, আমরা শুনছিলাম মার্স ভাইরাসের কথা।
পাশাপাশি আরও বিভিন্ন ধরনের সংক্রমণ তো হয়, দেখা যায় যে এই সংক্রমণগুলো যখন হচ্ছে তারপরে অনেক রোগীদের এরকম কাশি যেমন ভালো হচ্ছে না, বিভিন্ন ধরনের শ্বাসকষ্টজনিত রোগও থেকে যায়, বিশেষ করে যারা অ্যাজমা রোগী। তো হঠাৎ করে বেড়ে যাওয়ার পিছনে কারণ কি? আসলে যে কোনো ভাইরাল ইনফেকশনে যদি কেউ যদি প্রি এক্সিস্টিং লাং ডিজিজ থাকে, ধরেন মানে অ্যাজমা বা সিওপিডি বা আইএলডি অথবা ক্রনিক ব্রঙ্কাইটিস, এমফাইসেমা যেগুলো থাকে, এইগুলো থাকলে যখন ভাইরাল সংক্রমণ হয় তখন এগুলো বেড়ে যায়, জি, এবং অ্যাকুট এক্সারবেশন হয়, বেড়ে যায়। এবং এর সিমটমও কিন্তু ঠিক একই রকম, ওই যে ভাইরাল একই রকম। শ্বাসকষ্ট তো থাকবেই অ্যাজমার পেশেন্টের, তার সঙ্গে সর্দি কাশি, নাক দিয়ে পানি পড়া, এবং তার সঙ্গে জ্বর, হালকা জ্বর, এবং শেষ পর্যন্ত শ্বাসকষ্ট, এবং শেষে কাশি, এমন কাশি হয় যে কাশিটা আর সারছে না, জি, লম্বা অ্যান্টিবায়োটিক দিয়েও সারছে না। আমাদের স্পেশালি আমাদের কাছে তো রোগীগুলো পরবর্তীতে আসে, প্রথমে বাসায় খেয়ে অথবা স্থানীয় ডাক্তার দিয়ে খেয়ে আমাদের কাছে আসে, তো কাশি আর সারতে পারছে না এবং রোগী অধৈর্য হয়ে যায়। এইটাই একটা কারণে, ওই প্রি এক্সিস্টিং ভাইরাল লাং ডিজিজের সাথে ভাইরাল ইনফেকশন সংক্রমণের কারণেই কিন্তু এই কাশিটা লেনদেনিং করে। কিন্তু এর একটা ন্যাচারাল কোর্স আছে, আমাদের যারা রোগী তারা অপেক্ষা করতে চায় না। জি, একটা রোগ হইলে যেমন সময় লাগে সারতে, কিন্তু রুগীরা করে কি সেটা অপেক্ষা করে না, সে শুধু ডাক্তার বদলায়, অ্যান্টিবায়োটিক বদলায়, পরীক্ষা করে, এবং শেষের দিকে আমাদের স্পেশালিস্টদের কাছে আসে, এসে যখন দেখি যে সব কিছু শেষ, কিন্তু তার ভাইরাল ইনফেকশনটাই ছিল মেইন, এইটা ট্রিটমেন্ট করলে কিছু উপদেশ দিলেই ভালো। সেই উপদেশগুলো কি? সেই উপদেশগুলো হলো আসলে আপনার একটু পার্সোনাল হাইজিন মেনটেন করা, হাত ধোয়া যেটা মানে WHO স্ট্যান্ডার্ডে হাত ধোয়া, বাইরে গেলে মাস্ক ইউজ করা, একটা গ্যাদারিংয়ে না যাওয়া, অনেক লোক থাকে যেখানে সেখানে হাঁচি কাশি দেওয়ার যে এটিকেটটা, যে ভদ্রতা, যখন আমরা যারা নামাজে যাই, মসজিদে যাই বা কোথাও যাই, স্কুলে তখন হাঁচি দেওয়ার জন্য যে মুখটাকে প্রোটেকশন করা, রুমাল দেওয়া অথবা জি, জি, টিস্যু পেপার দিয়ে ঢেকে দেওয়া অথবা শোল্ডার দেওয়া, এগুলো মেনটেন করে, এগুলি আসলে জরুরি। তারপরও দেখা যায় যে এই রোগ আস্তে আস্তে সংক্রমণটা কমলে পরে ন্যাচারালি এটা এমনি ভালো হয়ে যায়। তো এই যে সংক্রমণ হচ্ছে, সংক্রমণ ভালো হচ্ছে, কিন্তু অ্যাজমা রোগীদের অ্যাজমা যেমন ভালো হয় না, এটার পিছনে কি কারণ এবং কি করতে হবে? ব্যাপার হলো যে যখন একটা ভাইরাল সংক্রমণ হয় একটা অ্যাজমা পেশেন্টের, তখন ভাইরাল ডিজিজটাকেও মানে করে ম্যানেজমেন্ট দিতে হবে, প্লাস অ্যাজমার প্রপার ম্যানেজমেন্ট দিতে হবে। আচ্ছা, সেই ক্ষেত্রে হিসাব রাখতে হবে যে ওই অ্যাজমার পেশেন্টটা, অ্যাজমা যে বেড়েছে তার কোন আমরা স্টেপ কেয়ার ম্যানেজমেন্ট দিই আপনি জানেন, তো ওই কোন স্টেজে আছে, এবং আমরা একটা স্টেপ কেয়ার ম্যানেজমেন্ট আস্তে আস্তে সাজেস্ট করে দিই, একটা ওনাকে বলি যে আপনি এগুলো ঠিকমতো করবেন। সেখানে আমাদের খেয়াল রাখতে হবে যে উনি যদি এখন শুধু ওই যে ভাইরাল ট্রিটমেন্ট করার জন্য বা কাশির চিকিৎসা করার জন্য শুধু অ্যান্টিভাইরাল বা ব্যাকটেরিয়াল ওষুধ ইউজ করতে থাকে, কিন্তু অ্যাজমা ইনহেলার যদি ঠিকমতো না নেয়, অথবা যেগুলো ট্রিগার ফ্যাক্টর, যেমন অতিরিক্ত ঠান্ডা, গরম, এখন যে অনেক গরম, আবার আমরা বেরোলে বাইরে ঠান্ডা মানে হঠাৎ করে বৃষ্টি শুরু এসির মধ্যে হচ্ছে। গেলে ঠান্ডা, বৃষ্টি, ধুলাবালু, ধোঁয়া, ঘরের ইনডোর পলিউশন, রান্নাঘরের বায়োমাস ফুয়েল, এই সবগুলো একটু সম্বন্ধে ওনাকে একটু প্রাথমিক ধারণা দিতে হবে যে কোন কন্ডিশনে গেলে এগুলো বাড়ে। তাহলে কনকমিটেন্টলি অ্যাজমার ম্যানেজমেন্ট প্লাস ওই যে অ্যাকুট ভাইরাল ইনফেকশনের ম্যানেজমেন্ট দুটো একসাথে দিলেই কিন্তু আমরা সুন্দরভাবে চিকিৎসা করতে পারব। আমাদের দেশে যারা এই অ্যাজমা বা অন্যান্য হাঁপানি জনিত সমস্যায় ভুগছেন, তাদের একটা প্রবণতা আছে, তারা নেবুলাইজার ব্যবহার করেন, এবং এই নেবুলাইজার অনেকে বাসায় ব্যবহার না করে এটি নিকটস্থ কোনো ফার্মেসিতে যায় এবং সেটি ব্যবহার করছেন, এবং দেখা যায় যে একই মেশিন থেকে অনেকে ব্যবহার করছেন। এটি কি কোনো ধরনের সমস্যা তৈরি করার পিছনে কারণ হিসেবে কাজ করে কিনা? অবশ্যই এই জিনিসটা কিন্তু আমরা যারা বক্ষব্যাধি বিশেষজ্ঞ আছে, আমরা খুব এখন এর নেবুলাইজেশনটাকে ডিসকারেজ করছি, কারণ নেবুলাইজেশনের বদলে অন্য পদ্ধতি আছে, খুবই ডেঞ্জারাস। আপনি যে বলেছেন যে একটা নেবুলাইজার আপনার মাল্টিপল লোকে ইউজ করতেছে এবং তার ফার্মেসিতে চলে যাচ্ছে শ্বাসকষ্ট তাড়াতাড়ি কমার জন্য। হ্যাঁ, হয়তো ইনিশিয়ালি একটু দিলে পরে হয়তো একটু সে রিলিভড হয়, কিন্তু ওই রিলিভড হওয়ার পরে ওই নেবুলাইজার, যে একটা নেবুলাইজার তার যে স্যানিটেশনটা, যেটা পরিষ্কার করা এবং এটা দিয়ে একজনকে দিলে আর একজনকে দেওয়ার যে নিয়ম আছে, পদ্ধতি আছে, জি, সেগুলো ওনারা মেনটেন করে না। একটা নেবুলাইজার হয়তো একজনকে করেছে, ওই দিন আর ফেলে রেখেছে, এবং 2 দিন পর আরেকটা হচ্ছে তাকে দিচ্ছে, এরকম করে দিতে দিতে
মাল্টিপল লোকে একটা নেবুলাইজার করার জন্য রিকারেন্ট ইনফেকশন হচ্ছে, এবং ইনফেকশনে তার অ্যাজমা তো কমছেই না, সঙ্গে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনে নিউমোনিয়া নিয়ে, অন্য কোনো রোগ নিয়ে, অথবা টিউবারকুলোসিস দিয়েও আসতে পারে। আচ্ছা, তো এই যে সংক্রমণ হওয়ার একটা ঝুঁকি আছে, আপনার পরামর্শ কি এদের জন্য? আমার পরামর্শ হলো যে আসলে অ্যাজমা যদি কেউ বেড়ে যায়, সেই ক্ষেত্রে অ্যাজমার প্রপার ম্যানেজমেন্টটা স্থানীয় ডাক্তার অথবা পালমোনোলজিস্টকে দেখিয়ে আপনার যেই লেভেলে উনি আছেন সেই লেভেলের ট্রিটমেন্টটা, অ্যাজমা কেয়ার ম্যানেজমেন্টের একটা স্টেপ আছে, প্রপার ট্রিটমেন্টটা একবার দেওয়া, 1 নম্বর। 2 নম্বর হলো সঙ্গে সঙ্গে তাকে এই পেশেন্টের ডক্টরের পরামর্শ অনুযায়ী ফলো আপে থাকা, তার সঙ্গে যে ট্রিগার ফ্যাক্টরগুলো আছে সেই ফ্যাক্টরগুলো অ্যাভয়েড করা, যেটা আমি আগেই বললাম। জি, তার সঙ্গে যেটা আছে যে আপনাকে পার্সোনাল হাইজিনটা মেনটেন করতে হবে। পার্সোনাল হাইজিনটা মেনটেন করতে পারলে সব কিছু যদি একসাথে কোঅর্ডিনেটলি করা যায়, তাহলে অবশ্যই অ্যাজমা থেকে সংক্রমণ সাথে অ্যাজমার সাথে সংক্রমণকে দূর করা জি। যায়, অ্যাজমাও কন্ট্রোল করা যায়, সংক্রমণকে প্রিভেন্ট করা যায়। জি, ধন্যবাদ স্যার। খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছিলেন। হজ যেমন শেষ হলো, অনেকে তো এখন উমরা করতে যাবে। তো উমরায় যারা যেতে ইচ্ছুক তাদের জন্য কি কোনো বাড়তি সতর্কতা আপনার কাছ থেকে পাওয়া যেতে পারে কিনা? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি, কারণ ওমরায় আমাদের দেশে মানুষ এখন ধর্মপ্রাণ মানুষ, মুসলমান আমরা, ম্যাক্সিমাম লোকে এখন ওমরা যার একটু ক্যাপাবিলিটি হয় সে একটু ওমরা যাওয়ার চেষ্টা করে আল্লাহর ঘটনা দেখার জন্য। হ্যাঁ, যাবেন আপনারা, অবশ্যই যাবেন না কেন, কিন্তু যাওয়ার আগে সতর্কতামূলক না, আপনারা জিনিসটাকে হালকাভাবে কেউ নেবেন না। কারণ যখন ওমরা যাবেন নিশ্চয়ই যেন আপনারা প্রস্তুতি নেন, আপনার স্বাস্থ্যের প্রস্তুতিটা আগে নিতে হবে। আপনি যদি সুস্থ থাকেন তাহলে না আপনি ওমরা ঠিক মতো করতে পারবেন। সেই ক্ষেত্রে আমাদের স্বাস্থ্যগত দিক দিয়ে যাওয়ার আগে আপনি একটু নিজে পরীক্ষা করে নিন যে আপনি, যারা বয়োবৃদ্ধ তাদের অবশ্য ফুসফুসের চেক আপ, হার্টের চেক আপ, সুগার চেক আপ, নর্মাল রুটিন চেক আপগুলো করে নেওয়া উচিত। এবং তার সাথে সাথে কিছু জিনিস পরামর্শ আপনাদের মেনে চলতে হবে। যদি আপনি সিম্পল অ্যাজমার রোগী হন তাহলে অ্যাজমার ওষুধগুলো ঠিকমতো নিয়ে নেবেন, এবং অ্যাজমা যদি এক্সাজারবেশন করতে হয় সেই অবজারভেশনের জন্য কী কী ওষুধ লাগবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী একটা প্রেসক্রিপশন নিয়ে যাবেন। 2 নম্বর হলো আপনি যদি সিওপিডি হন সিওপিডির ম্যানেজমেন্ট নিতে হবে। ডায়াবেটিসের কনকমিটেন্ট ডায়াবেটিসের চিকিৎসাগুলো ঠিকমতো যাতে নেওয়া হয়, অ্যাজমা, ডায়াবেটিস সব চিকিৎসাগুলো আলাদা আলাদা করে একটা পেপারে নিয়ে আপনি ওগুলো ফলো করবেন, প্রপারলি ফলো করতে করতে যাবেন। এইগুলো একটা। হলো আপনার, আমি একটা কথা বারবার বলছি যে পার্সোনাল হাইজিন, সেটা হলো ওইখানে যখন যাবেন গেলে দেখবেন যে অনেক লোক একটা জায়গায়, আপনি তাওয়াফ করতেছেন, আপনি একটা রুমে থাকতেছেন, সেই ক্ষেত্রে আপনাকে নিজের কাছ থেকে প্রোটেকশন নিতে হবে। যখন আপনি অনেক লোকের মধ্যে যেমন মাস্ক ইউজ করেন, ফেস মাস্ক ইউজ করেন, ফেস মাস্ক ইউজ করে তারপর আপনি ওখান থেকে প্রোটেকশন নেন, হাঁচি কাশির সময় সাবধানে হাঁচি কাশি এবং নিজে প্রোটেকশন নেন। বারবার হাতটা ধৌত করেন, আমি হাত ধোয়া করা বারবার বলছি যে হাত ধৌত বারবার করলে আপনার অনেক সংক্রমণ থেকে, আপনি শ্বাসতন্ত্র সংক্রমণ থেকে বাঁচতে পারবেন। এবং শ্বাসতন্ত্র শুধু না, হাত সংক্রমণ করলে আপনি আপনার পেটের সংক্রমণ থেকেও বাঁচতে পারবেন। সুতরাং হজ বা ওমরা রোগের জন্য, ওমরা যারা যাবেন তাদের জন্য আমি বলবো যে আপনারা আপনার কনসার্নিং ডক্টরের কাছে গিয়ে আপনার প্রাথমিক অবস্থাগুলো বর্ণনা করবেন, করে আপনি সেভাবে একটা প্রেসক্রিপশন নিয়ে তারপরে যাবেন। এর ছাড়া একটা জিনিস হলো যে আপনি প্রপারলি যদি ভ্যাকসিনেটেড না থাকেন, জি, তাইলে একটা ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন বা মেনিনজাল ভ্যাকসিন, এই ভ্যাকসিনগুলো নিয়ে যাবেন, কারণ ওইখানে এই সব রোগের প্রকোপ খুব বেশি। আপনি যাতে এই থেকে আবার এখানে গিয়ে সর্দি কাশি হাঁচিতে আক্রান্ত না হন, এটা খুবই জরুরি। তাহলে ভ্যাকসিনেশন জরুরি, পার্সোনালাইজেশন জরুরি, প্রপার ড্রাগস জরুরি। আর যিনি সুস্থ আছেন তাকে আমি শুধু বলবো যে আপনি সুস্থ আছেন ঠিক আছে, কিন্তু আপনি আপনার পার্সোনালাইজেশন মেনটেন করেন, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি যদি কোনো কারণে সর্দি কাশি হয় তাহলে কিছু ওষুধপত্র আপনার সাথে করে দিয়ে যাবেন। অবশ্যই। স্যার, আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদের ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সচেতন থাকুন।